এর আগের দিন আমরা ফ্রেন্ডলিচ অ্যাডজর্পশন আইসোথার্ম করেছিলাম। আজকে আমরা পড়বো ল্যাংমুইর অ্যাডজর্পশন ইকুয়েশন। এটা যদিও সিলেবাসে নেই, কিন্তু তবুও কোশ্চেন তোমরা পাবে, মানে তোমরা যখন এনসিআরটি বা বইগুলো আছে তোমাদের কাছে, সেগুলো কোশ্চেন যখন সলভ করবে তখন এই কোশ্চেনগুলো পাবে। ওই জন্য আমি এই জিনিসটাকেও বোঝাচ্ছি। এটা হচ্ছে ল্যাংমুইর অ্যাডজর্পশন ইকুয়েশন। বা ল্যাংমুইর অ্যাডজর্পশন আইসোথার্ম বলতে পারো। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে কি বলছি। ল্যাংমুইর একটা অ্যাজাম্পশন নিয়েছে, একটা একটা অ্যাজাম্পশন, এবং এই অ্যাজাম্পশনের প্রত্যেকটা পয়েন্টকে তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। অ্যাজাম্পশনের পয়েন্টগুলো, নাম্বার ওয়ান, ল্যাংমুইরের যে অ্যাজাম্পশন ছিল, ল্যাংমুইর বলছেন যে যে আমরা সারফেসটাকে নিচ্ছি, যে মনে করো এখানে যে একটা সলিড সারফেস আছে, এই মনে করো একটা সলিড সারফেস আছে, তার উপর গ্যাস অ্যাডজর্ব হচ্ছে। ল্যাংমুইরের প্রথম বক্তব্য হচ্ছে যে এই সলিড সারফেসের উপর কতগুলো গ্যাস অ্যাডজর্ব হবে সেইটা আগে থেকেই ফিক্সড, যে কটা গ্যাস মলিকুল ওর মধ্যে অ্যাডজর্ব হতে পারবে, যেগুলোকে তিনি বলছেন অ্যাডজর্পশন সাইট। তার মানে এইটা একটা অ্যাডজর্পশন সাইট, মানে ওই পজিশনে এসে একটা গ্যাস মলিকুল অ্যাডজর্ব হতে পারে, এটাকে অ্যাডজর্পশন সাইট বলছেন। তাহলে ফার্স্ট পয়েন্টটা তাহলে বোঝো। তাহলে লিখছি ফার্স্ট পয়েন্টটা, দ্য সারফেস অফ সলিড consist of fixed number of adsorption site. Fixed number of adsorption sites where only adsorption of gaseous molecule takes place. Only adsorption of gaseous molecules takes place. মানে এই সাইটগুলোতে এখানে এসে গ্যাসের মলিকুলগুলো এসেই অ্যাডজর্ব হতে পারবে ওই সাইট। তাহলে ফিক্সড নাম্বার অফ সাইট আছে। নাম্বার টু বলছেন যে যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে একটার বেশি গ্যাস মলিকুল থাকতে পারবে না। মনে করো এখানে একটা সাইড আছে, এই সাইডে একটাই গ্যাস মলিকুল থাকবে, এখানে একটা সাইড আছে, এই সাইডে একটাই গ্যাস মলিকুল থাকবে। তাহলে নাম্বার অফ গ্যাস মলিকুল কি হবে? ফিক্সড হবে। তাহলে ইচ সাইট ক্যান হোল্ড অনলি ওয়ান গ্যাস মলিকুল। তাহলে নেক্সট পয়েন্ট লিখে ফেলো, ইচ সাইট ক্যান হোল্ড ক্যান অনলি হোল্ড one gaseous molecule. One gaseous molecule. এটা পয়েন্টটা দেখো, 2 নম্বর পয়েন্টটা কি বলতে চাইছে, যে এই যে অ্যাডজর্পশন সাইট গুলো আছে, এই সাইটে প্রত্যেকটা সাইট তো ফিক্সড, কতগুলো নাম্বার অফ সাইট আছে, ওই নাম্বার অফ সাইট ফিক্সড প্রথমে। তাহলে যতগুলো সাইট আছে ওই ততগুলো সাইটের মধ্যে একটা সাইটে একটার বেশি অ্যাটম থাকতে, মানে একটার বেশি মলিকুল, গ্যাস মলিকুল থাকতে পারবে না, একটাই গ্যাস মলিকুল একটা সাইটে থাকতে পারবে। তাহলে তুমি বলতে পারো যে ম্যাক্সিমাম কতগুলো গ্যাস মলিকিউল আছে সেটা তুমি বলতে পারবে, তাই না? কতগুলো গ্যাস মলিকিউল ম্যাক্সিমাম অ্যাডজর্ব হতে পারবে সেটা বলা যাবে আগে থেকে। এবার দেখো 3 নম্বর, এর সঙ্গে এই 3 নম্বর পয়েন্ট বলছি যে প্রত্যেকটা অ্যাডজর্পশনের সময় প্রতিটা অ্যাডজর্পশন সমান এক্সটেন্ডে হবে, মানে প্রতিটা অ্যাডজর্পশনের সময় সমান হিট জেনারেট। আমরা জানি যে অ্যাডজর্পশন হচ্ছে একটা এক্সোথার্মিক প্রসেস, তাহলে প্রত্যেকটা অ্যাডজর্পশনের সময় ফিক্সড অ্যামাউন্টে এনার্জি রিলিজ হবে। তাহলে এটা এখানে বলছে যে each adsorption its adsorption evolves a constant heat evolves a constant heat, and it is identical for all sites. তার মানে ধরো মনে করো তোমার কাছে এখানে যদি 10টা সাইট থাকে, প্রতিটা সাইটে যদি x কিলো জুল করে এনার্জি রিলিজ হয়,
তাহলে তোমার টোটাল এনার্জি রিলিজ হবে 10x। মানে কারো এরকম না যে কারো একটা x কিলোজুল, মনে করো কারো 10 কিলোজুল এনার্জি রিলিজ হচ্ছে, কারো 12 কিলোজুল হচ্ছে, এরকম হবে না। সবার জন্য যে এনার্জিটা রিলিজ হবে সেই এনার্জিটা হবে ফিক্সড। কি বললাম বুঝতে পেরেছো? সবার জন্য ফিক্সড এনার্জি রিলিজ হবে। ওকে, 4 নম্বর পয়েন্ট বলছে যে এটা মনো লেয়ার্ড হবে। তার মানে কি ধরনের অ্যাডজর্পশনের কথা বলা হচ্ছে? কেমিক্যাল। দ্য অ্যাডজর্পশন ইজ মনো লেয়ার, তার মানে কেমিক্যাল অ্যাডজর্পশনের কথা বলা হচ্ছে। অ্যাডজর্পশন ইজ মনো লেয়ার, তার মানে অনলি ওয়ান লেয়ার অফ adsorption of gaseous molecule takes place. One layer of adsorption of gaseous molecule is formed. একটাই লেয়ার তৈরি হবে। নাম্বার 5, নাম্বার 5 এটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল সেই কোশ্চেনটাতে এই পয়েন্টটাকে জানার জন্য তোমাকে জিজ্ঞেস করছিল যে মনে করো এই একটা তোমার সলিড আছে যার মধ্যে ফিক্সড নাম্বার অফ অ্যাডজর্পশন সাইট আছে। এই ফিক্সড নাম্বার অফ অ্যাডজর্পশন সাইটে কোনো গ্যাস মলিকুল এসে অ্যাডজর্ব করলো, তাহলে ইন জেনারেল কি হতে পারে? একটা গ্যাস মলিকুল যখন অ্যাডজর্ব করবে পাশের গ্যাস মলিকুলের সঙ্গে ওর একটা ইন্টারাকশন হওয়া উচিত, রিপালসিভ বা অ্যাট্রাকটিভ যাই হোক না কেন একটা ইন্টারাকশন হওয়া উচিত। কিন্তু ল্যাঙ্গুয়েজের যে অ্যাজাম্পশন সেখানে বলছে যে গ্যাস মলিকুলগুলো যখন পাশাপাশি যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে যখন অ্যাডজর্ব হবে তখন তারা কোনো রকম ভাবে কি হবে না, কোনো রকম ভাবে তারা একটা আরেকটার সঙ্গে কোনো রকম ইন্টারাকশন করবে না। তাহলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। 5 নম্বর পয়েন্টটা লেখো, দ্য গ্যাসিয়াস মলিকিউল the gaseous molecules adsorbed at different sites do not interact with each other. স্যার কেন ইন্টারঅ্যাক্ট করে না? ইন্টারাক্ট করে না তা না, ইন্টারাক্ট করবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ যে অ্যাজাম্পশন ল্যাঙ্গুয়েজের এটা যে তারা করবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। 6 নম্বর হচ্ছে ইন্টারাক্ট করবে না তা না, ইন্টারাক্ট তো করবে অবশ্যই, কিন্তু আমরা এটা আইডিয়াল কেস নিয়েছি যেখানে ইন্টারাক্ট করছে না। মানে গ্যাসগুলো যদি তোমার আইডিয়াল হয় তাহলে করবে না, তাই না? এটা আইডিয়াল কেস। আচ্ছা, এইবার এইখানে একটা কনসেপ্ট, এবার লাস্ট অফ দি লাস্ট যে পয়েন্টটা 6 নম্বর পয়েন্টটা যেটা ল্যাঙ্গুয়েজ ভাবছেন যে দ্য ফেনোমেনন অফ অ্যাডসর্পশন phenomenon of adsorption and desorption are in a dynamic equilibrium. In a dynamic equilibrium. এবং এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে মনে করো গ্যাস আছে আর সাইট আছে, এরা ইকুইলিব্রিয়াম জিএস, আমি বলছি প্রত্যেকটা কি। অ্যাডসর্পশন ডিসর্পশন, মনে করো গ্যাস মলিকিউল জি হচ্ছে, জিটা রিপ্রেজেন্ট করছে আনঅ্যাডসর্বড গ্যাস মলিকিউল, আনঅ্যাডসর্বড গ্যাস মলিকিউল, আর এসটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্ট সাইট যে সলিড সারফেসটা, আর জিএসটা রিপ্রেজেন্ট করছে অ্যাডসর্বড গ্যাস মলিকিউল। ভালো করে ব্যাপারটা বুঝবে যে যখন গ্যাসটা অ্যাডসর্ব হচ্ছে তাহলে এই প্রসেসটা হচ্ছে অ্যাডসর্পশন, আর অপোজিট দিকে যে উল্টো দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসর্পশন। তো ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট হচ্ছে যে অ্যাডসর্পশন ডিসর্পশন এটা একটা ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে এরকম হবে যে মনে করো তোমার এখানে একটা সলিড সারফেস আছে, তার মধ্যে মনে করো 1 2 3 4 চারটে মনে করো সাইড আছে, তাহলে চারটে গ্যাস মলিকুল এখানে অ্যাডসর্ব হতে পারে। তাহলে তুমি এখানে চারটে গ্যাস মলিকুল নিলে ম্যাক্সিমাম যেটা অ্যাডসর্ব হতে পারে, তার মধ্যে মনে করো এখানে 3টে গ্যাস মলিকুল অ্যাডসর্ব হচ্ছে, একটা মনে করো হয়নি, তাই না?
তাহলে এইখানে সিচুয়েশনটা তাহলে এরকম হবে যে এই ব্লকটার মধ্যে সলিড সারফেসের মধ্যে 1 2 3 4 চারটে পজিশন আছে, তার মধ্যে 3টে পজিশন গ্যাস মলিকুল হোল্ড করেছে আর একটা গ্যাস মলিকুল এখনো আনরিঅ্যাক্টেড আছে, তাই না? তাহলে এরকম সিচুয়েশনটা হচ্ছে, এটা সবসময় ইকুইলিব্রিয়ামে থাকবে, এখান থেকে গ্যাস মলিকুলগুলো ডিসঅর্পশনও হয়ে যেতে পারে। তাহলে অ্যাডজর্পশন ডিসঅর্পশন এটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে সবসময় থাকে। বলো অ্যাজাম্পশন গুলো বুঝতে পেরেছি? স্যার এই লাস্টটা একটু আরেকবার বলুন। লাস্টের পয়েন্টটা হচ্ছে অ্যাডজর্পশন ডিসঅর্পশনটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তার মানে এরকম যদি হয়, হ্যাঁ লাস্ট ছবিটা বলছি, মনে করো এখানে তোমার কটা সাইড আছে অ্যাডজর্পশনের জন্য? 4টে সাইড আছে। তো ল্যাঙ্গুয়েজ প্রথমে বলছিলেন যে ফিক্সড নাম্বার অফ সাইড আছে একটা সারফেসের উপরে, তো এখানে আমরা ধরে নিচ্ছি যে আমার সারফেসের উপরে, সলিড সারফেসের উপরে 4টে অ্যাডজর্পশন সাইড আছে। এই অ্যাডজর্পশন সাইড, 4টে অ্যাডজর্পশন সাইডগুলোর মধ্যে অ্যাডজর্পশন মনে করো 3টের হলো, তাহলে একটা এখনো অ্যাডজর্পশন সাইড খালি আছে, তাহলে সেই নাম্বার অফ অ্যাডজর্পশন সাইড যেটা খালি আছে সেটাকে রিপ্রেজেন্ট করছি এস দিয়ে, নাম্বার অফ ভ্যাকান্ট সাইড। আর গ্যাস মলিকুল এখনো একটা অ্যাডজর্ব হয়নি, সেইটাকে আমি জি দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেটা আনঅ্যাডজর্বড গ্যাস। আর জিএসটাকে রিপ্রেজেন্ট করছি কোনটাকে দিয়ে? যে গ্যাসগুলো অ্যাডজর্ব হয়ে আছে, মানে এই পার্টিকেলগুলো হচ্ছে আমার জিএস। বুঝতে পেরেছি? জি আর এইচ তো এখানে তাহলে ইকুয়াল হচ্ছে, একটাই ভ্যাকান্ট স্পেস আছে আর একটাই নাও হতে পারতো না, নাও হতে পারতো, হ্যাঁ। এবার ধরো তুমি যদি বেশি গ্যাস মলিকুল দিতে, মনে করো 5টা গ্যাস মলিকুল দিয়েছো, তাহলে এখানে আর একটা গ্যাস মলিকুল এমনি থাকতো, তাহলে তখন সমান হতো না। তুমি তো একদম যতগুলো সাইড ততগুলোই গ্যাস মলিকুল দিয়েছো, ওটা আমি একটা এক্সাম্পল নিয়েছি, তা তো হবে না। তাহলে বলো একটা জিনিস এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই ইজি ব্যাপারটা, যে যত বেশি গ্যাস মলিকিউল এখানে অ্যাবজর্ব হবে, তার মানে জিএস এর কনসেন্ট্রেশন যত বাড়বে, আমি বলতে পারি না তত বেশি অ্যাবজর্পশন হয়েছে। বা আমি এরকম বলতে পারি তো, অ্যাবজর্পশন কতটা হয়েছে কতটা হয়নি সেটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে কতগুলো সাইড ছিল ভ্যাকান্ট সাইড আর তার মধ্যে কতগুলো অকুপাইড হয়েছে, এই রেশিওটাই হবে তোমার অ্যাবজর্পশন ম্যাক্সিমাম, তাই না? এক্সটেন্ড অফ অ্যাবজর্পশন, লাস্টেরটা আরেকবার বলুন। বুঝলাম না স্যার। আচ্ছা বলছি দাঁড়াও। এক্সটেন্ড অফ অ্যাবজর্পশন ব্যাপারটাকে আমি এরকম করে বলছি, যে মনে করো তোমার এখানে 4টে সাইড আছে, তার মধ্যে 3টে অকুপাইড আছে। আচ্ছা যদি 4টে সাইডের মধ্যে 2টো অকুপাইড থাকতো, তাহলে তুমি কি বলতে, অ্যাবজর্পশন বেশি না কম? আগের তুলনায় কম। কম। তাহলে তোমার একটা 3টে আছে 3/4 হতো, আর একটা 2/4 হতো। তাহলে এইটাই তোমার রিপ্রেজেন্ট করবে রেশিওটা, যে কতগুলো সাইড খালি আছে আর কতগুলো সাইড ছিল, ওই রেশিওটাই তোমাকে এক্সটেন্ড অফ অ্যাবজর্পশনটাকে বলবে, ওই রেশিওটার উপরেই ডিপেন্ড করবে, তাই না? তাহলে এখানে লেখো দা concentration of adsorbed gas molecule, মানে যেটাকে আমি জিএস বলছি, এইটা কিসের উপর ডিপেন্ড করবে? ডিপেন্ডস অন থিটা। এই থিটাটা হচ্ছে একটা রেশিও, কার কার রেশিও? এটা হবে নাম্বার অফ সাইটস অকুপাইড বাই গ্যাস। এবার ঠিক আছে তো? তাহলে যত বেশি গ্যাস মলিকুল থাকবে তত বেশি তোমার অ্যাডসর্পশন। চলো এবারে দেখো, তাহলে তুমি জিএস এর কনসেন্ট্রেশন বলতে পারো যে এটা প্রপোর্শনাল টু থিটা, জিএস এর প্রপোর্শনাল টু থিটা। আচ্ছা থিটাটা তো একটা ফ্র্যাকশন, থিটাটা হচ্ছে ফ্র্যাকশন, তাহলে এটা বলতে পারো যে এস এর কনসেন্ট্রেশন কোনটা? তাহলে এস মানে ভ্যাকান্ট সাইড, এসটা তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? 1 মাইনাস থিটা। ভেরি গুড। তাহলে এসটা 1 মাইনাস থিটার উপর ডিপেন্ড করবে, যেটা খালি আছে, তাহলে এস প্রপোর্শনাল টু 1 মাইনাস থিটা। তাহলে জিএসটা প্রপোর্শনাল টু থিটা। আর থিটা আরেকবার বলুন। দেখো থিটাটা হচ্ছে যেটা অকভার্ড আছে, তাহলে ফাঁকা কতগুলো আছে, কত ভগ্নাংশ ফাঁকা আছে, কত শতাংশ, কত পার্সেন্ট, মানে কত ফ্র্যাকশন ফাঁকা আছে, তাহলে 1 মাইনাস থিটা। 1 তো ম্যাক্সিমাম, থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে, তাহলে 1 মাইনাস থিটা ফাঁকা আছে, তাহলে সেটাই তো ফাঁকা সাইড কনসেন্ট্রেশন, যেটা এস ভ্যাকান্ট সাইড,
তাহলে এটা হবে। তাহলে এই দুটো মনে রাখতে হবে। আচ্ছা এবার দেখো, তাহলে আমার ইকুয়েশন ছিল জি প্লাস এস, এখান থেকে ছিল জিএস। তাহলে এই দিকেরটা ছিল অ্যাডজর্পশন আর এই দিকটা ছিল ডিসঅর্পশন। তাহলে অ্যাডজর্পশনের আমি রেট কনস্ট্যান্টটাকে ধরে নিলাম কে এ, আর ডিসঅর্পশনের রেট কনস্ট্যান্টটাকে ধরে নিলাম কে ডি, মানে উল্টো দিকের যেটা রেট কনস্ট্যান্ট সেটাকে কে ডি ধরলাম। তাহলে বলো তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত মনে আছে? নেই, নেই, কে বাই কে ডি। ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্টের রেশিও হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে আবার পড়বো। যাই হোক, এটা থাকলো এখানে। বলো আমাকে, রেট অফ অ্যাডজর্পশন কিসের উপর ডিপেন্ড করবে? রেট অফ অ্যাডজর্পশন কিসের উপর ডিপেন্ড করবে? প্রপোর্শনাল টু কি হবে? কার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে? গ্যাসের কনসেন্ট্রেশন আর এস, নাকি না? কনফিউশন হচ্ছে? রেট অফ অ্যাডজর্পশন এই দুটোর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না? এরা যত বেশি হবে তত অ্যাডজর্পশন বেশি হবে। তো রেট অফ অ্যাডজর্পশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু জিএস। তাহলে রেট অফ অ্যাডজর্পশন ইকুয়াল টু কি লিখতে পারি? কে এ, এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, জি আর এস। আবার কে এ, জি এর কনসেন্ট্রেশন মানে প্রেসার গ্যাসের, আর এস এর কনসেন্ট্রেশন মানে সেটা আবার 1 মাইনাস থিটার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এটা 1 মাইনাস থিটা। তাহলে এটা পুরোপুরি সমান হয়ে যাবে কে এ পি 1 মাইনাস থিটা। স্যার ওই কে এ বাই কে ডি ওটা বুঝতে পারিনি। ওটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই ইকুইলিব্রিয়ামটা যে কনস্ট্যান্ট হবে, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয় ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্টের রেশিও। আর রেট অফ অ্যাডজর্পশন ওটা জিএস হবে না? হ্যাঁ, জি আর এস। অ্যাডজর্পশন মানে কি? এর কনসেন্ট্রেশন আর এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। তো অ্যাডজর্পশনটা তো ফরওয়ার্ড প্রসেসটা, এইটা অ্যাডজর্পশন। ব্যাকওয়ার্ড প্রসেসটা হচ্ছে ডিসঅর্পশন। ব্যাকওয়ার্ড প্রসেসটা হচ্ছে ডিসঅর্পশন। তাহলে এখানে ডিসঅর্পশন, রেট অফ ডিসঅর্পশন কি হবে? রেট অফ ডিসঅর্পশন কি হবে? রেট অফ ডিসঅর্পশন প্রপোর্শনাল টু হয়ে যাবে তোমার জিএস এর কনসেন্ট্রেশনের উপর। তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় কেডি আর জিএস, কেডি ইন্টু জিএস। আচ্ছা, জিএস মানে থিটা, তাহলে এটা লিখতে পারো কেডি থিটা। এখন যখন ইকুইলিব্রিয়াম থাকে তখন রেট অফ অ্যাডজর্পশন আর রেট অফ ডিসঅর্পশন কি হবে? সমান হবে না আলাদা হবে? সমান হবে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম তুমি কি লিখতে পারো? অ্যাট ইকুইলিব্রিয়াম রেট অফ অ্যাডজর্পশন আর রেট অফ ডিসঅর্পশন সমান। তার মানে কে এ পি 1 মাইনাস থিটা ইকুয়াল টু লিখতে পারো তুমি কে ডি থিটা। তাহলে এখান থেকে তুমি কে এ বাই কে ডি বের করো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে যাবে থিটা বাই পি ইন্টু 1 মাইনাস থিটা। এবারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আচ্ছা তুমি যদি এখান থেকে থিটা বের করো কত হবে বলো? থিটা ক্যালকুলেশন করো, আমাদের থিটা লাগবে। থিটা করলে কত হবে? কে এ কে এ কে এ পি কে পি 1 মাইনাস থিটা 1 মাইনাস থিটার বের করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কত বলো? কে ডি মাইনাস কে এ পি। ঠিক আছে, দেখো থিটা বের করছি এই ইকুয়েশনটা থেকে। সিম্পলিফাই করলে থিটা এটা আসবে। বুঝেছো বোঝনি? নাকি সিম্পলিফাই করে দেবো? এখানে এখানে লিখছি, দেখো এখানে হয়ে যাবে কে এ পি মাইনাস কে এ পি থিটা আর ইকুয়াল হচ্ছে কে ডি থিটা। তাহলে এটা ওইদিকে নিয়ে গেলে থিটা কমন নিলে কে ডি প্লাস কে এ পি নিচে চলে আসবে, এটা প্লাস হবে মাইনাস হয়েছে। এটা হয়ে গেল কে এ পি আর এটা এইদিকে থিটা কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে কে এ পি প্লাস কে ডি। এটা নিচে ভাগ করে দিলাম, থিটা বেরিয়ে গেল। যাই হোক, তাহলে এটা থিটা। এই অবধি আমাদের থাকলো। এবার দেখো এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, যেটা কার উপর ডিপেন্ড করবে? এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনকে কি দিয়ে লিখেছিলাম আমরা? এক্স বাই এম।
আচ্ছা, এটা প্রপোর্শনাল টু থিটা লিখতে পারো তুমি? এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটাকে থিটা লিখতে পারো? কারণ থিটা যত বেশি হবে ততই না হ্যাঁ, অ্যাডজর্পশন স্যার। বেশি হবে। এইখানে আমরা যেটা দেখছিলাম যে থিটা মানে তো এটা, তাহলে থিটাটা যত বেশি হবে তার মানে তত বেশি সাইট অকুপাইড থাকবে, তার মানে তত বেশি অ্যাডজর্পশন, তাই না? তাহলে এইখানে তুমি হয়ে গেল, এখানে হয়ে গেল এক্স বাই এম ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নাও, কে টু ধরো, কে টু বা কে ধরে নাও, যাই ধরে নাও, কে কে থিটা হয়ে যাবে। থিটার ভ্যালুটা জানি, কে ইন্টু থিটার ভ্যালুটা কি, কে এ পি ডিভাইডেড বাই কে ডি প্লাস কে। ওকে, উপরে নিচে কে দিয়ে ভাগ করো, তাহলে এক্স বাই এম ইকুয়াল টু হয়ে যাবে, উপরটাকে কে দিয়ে ভাগ করলে উপরেরটা শুধু হবে, কে ডি দিয়ে ভাগ করো, উপরটা হয়ে যাবে কে এ বাই কে ডি পি, আর নিচে হয়ে যাবে কে ডি মানে 1 প্লাস এটা হয়ে যাবে কে এ বাই কে ডি। এক্স বাই এম ইকুয়াল টু কে থাকলো, আর কে বাই কে ডি মানে কে ইকুইলিব্রিয়াম, পি 1 প্লাস কে ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এই ইকুয়েশনটা আমাদের, তাহলে এখানে হয়ে গেল এই ইকুয়েশনটা হলো। এবার দেখো এই ইকুয়েশনটা থেকে আমি কিভাবে যাচ্ছি। অ্যাট অ্যাট লো প্রেশার রিজিয়ন, লো প্রেশার, আচ্ছা লো প্রেশারে 1 প্লাস কে ইকুইলিব্রিয়াম পি ইকুয়াল টু 1 লিখতে পারো? দেখো লেখা যায় কেন? কি করে স্যার? কারণ এই পি যদি ছোট হয় তাহলে এই একের থেকে এটা ছোট হবে, পিটা মনে করো 0.001, তাহলে একের থেকে অনেক ছোট হয়ে যাবে, তাহলে ওটাকে ইকুয়াল টু আমি 1 লিখতে পারি। তাহলে এটা অ্যাট লো প্রেশারে, তাহলে লো প্রেশারে এক্স বাই এম কি হয়ে গেল, কে ইন্টু কে ইকুইলিব্রিয়াম পি, মানে তুমি এটাকে কে ড্যাশ বলো, কে ড্যাশ পি, যেটা আমাদের আগে ছিল মনে আছে, লো প্রেশারে এটা ডাইরেক্ট স্ট্রেট লাইন হতো। তাহলে ইকুয়েশনটা কি ছিল যে এক্স বাই এম ভার্সেস প্রেশারে, লো প্রেশারে এটা একটা স্ট্রেট লাইনের মতো হতো, তাই না? হাই প্রেশারে কি হতো, হাই প্রেশারে কি হতো বলো 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 বলো, অ্যাট হাই প্রেশার, হাই প্রেশারে কি হয়ে যাবে 1 প্লাস কে ইকুইলিব্রিয়াম পি, এইটাকে তুমি শুধু কে ইকুইলিব্রিয়াম পি লিখতে পারো, প্রেশার যদি হাই হয় এর সাপেক্ষে 1টাকে নেগলেক্ট করা যেতে পারে। তাহলে তোমার এক্স বাই এম কি দাঁড়াবে, তাহলে এক্স বাই এম দাঁড়াবে, উপরে ছিল কে কিন্তু কে ইকুইলিব্রিয়াম পি, আর নিচে হয়ে যাবে কে ইকুইলিব্রিয়াম পি, কে ইকুইলিব্রিয়াম পি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কনস্ট্যান্ট। তাই তোমরা তাই দেখেছিলে যে হাই প্রেশার রিজিয়নে এক্স বাই এমটা কনস্ট্যান্ট থাকে, এর আগের ছিল আমাদের হাই প্রেশার রিজিয়নে এটা গিয়ে কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এটা লো প্রেশার রিজিয়নে লিনিয়ার ছিল, হাই প্রেশার রিজিয়নে কনস্ট্যান্ট হয়ে গেল। এটাই ছিল আমাদের কনসেপ্টটা। স্যার এটা পাসিং থ্রু অরিজিন হবে? হ্যাঁ, পাসিং থ্রু অরিজিন হবে, এই তো ওয়াই এক্স বাই এম ইজ ইকুয়াল টু কেপি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওকে, তাহলে বুঝতে পেরেছি ওই ওই কার্ভটাই এখানে আমরা পেলাম, সেম কার্ভ। তো এখান থেকে তোমাকে সেরকম কোনো প্রশ্ন আসতে পারে না, কিন্তু ওই অ্যাজাম্পশন গুলো থেকে প্রশ্ন আসে, অ্যাজাম্পশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবু এটা আমি বলে নিলাম, যদি তোমাদের অঙ্ক দেয় অনেক সময় তোমাকে অঙ্ক দিতে পারে, প্রেশার দিয়ে দিল, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে এক্স বাই এম বের করতে বললো, ডাইরেক্ট ফর্মুলা ফিট করবো আমরা, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলো।